আচ্ছা, আমি মাঝখানে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। কোন পর্যন্ত আপনারা শুনেছেন একটু যদি কাইন্ডলি বলতেন, তাহলে আমি সেখান থেকে আবার শুরু করবো। স্যার, কোর্ট ফি নিয়ে আলোচনা চলছিল। আচ্ছা, কোর্ট ফির জায়গা ছিলাম আমরা, রাইট। কোর্ট ফির পরে তো যেটা আমরা বললাম যে আমরা হচ্ছে চিঠি, আপনারা কি চিঠি এবং এডি সংক্রান্ত আলোচনাগুলো শুনেছেন নাকি ওটা মিস হয়ে গিয়েছে? না স্যার, শুনি নাই চিঠি এবং আচ্ছা এডি আচ্ছা, তাহলে সম্পর্কে। নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে গেছে, ওকে। আমি আবার বলছি, নো প্রবলেম। এরপরে আপনাদেরকে এই চিঠি এবং এডি সহ সমন এবং পিটিশনের একটা করে কপি দিতে হবে। অর্থাৎ একটা সমনের কপি, সমনের কপি এবং পিটিশনের কপির সাথে একটা খাম এবং একটা এডি। এডি বলে একটা জিনিস আছে, এটা আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করেছি, আপনারা দেখবেন যে এডি এই শব্দটার অর্থ হচ্ছে অ্যাকনলেজমেন্ট ডিউ, প্রাপ্তি স্বীকার। আমরা যে কোনো জায়গায় আপনারা অনেকে চিঠি পাঠান বিভিন্ন সময়, ধরেন যদি আপনারা আহ কোনো কুরিয়ারের মাধ্যমে কাউকে চিঠি পাঠান বা নর্মাল ডাক পোস্টের মাধ্যমে যদি কাউকে চিঠি পাঠান, ইউজুয়ালি কিভাবে আমরা পাঠাই? আমরা একটা খামের মধ্যে স্ট্যাম্প লাগাই, প্রয়োজনীয় স্ট্যাম্প লাগাই, ঠিকানা লিখি, ঠিকানা লিখে ভেতরে আমাদের কাগজ বা চিঠি বা দলিলপত্র যাই দেই সেটা দিয়ে এরপরে সেটা আমরা পাঠিয়ে দেই নির্দিষ্ট ঠিকানায়, অর্থাৎ পোস্ট করে দিই, পোস্ট বক্সে চলে গেলে সেটা যার যার ঠিকানায় চলে যায়। কিন্তু এই চিঠিটা যাকে আমি পাঠিয়েছি তিনি চিঠি পেলেন কিনা এই বিষয়ে কিন্তু আর কোনো আমাদের নিশ্চিত করার প্রক্রিয়া থাকে না। এডি জিনিসটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট ডিউ। এখানে এনি লিগাল ডকুমেন্ট, এটা আপনারা মাথায় রাখবেন, আপনারা যে কোনো ধরনের লিগাল ডকুমেন্ট, সেটা মামলার সমন হোক, মামলার কাগজ হোক, লিগাল নোটিশ হোক, কোনো চিঠি হোক, যা কিছুই যদি কাউকে পাঠাতে চান এবং যেটার এভিডেন্স আপনি রাখতে চান, ইন দ্যাট কেস আপনারা হচ্ছে সমন এই এডি যোগে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাবেন। রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠালে যেটা হয়, রেজিস্টার্ড পোস্টে আপনার অ্যাকনলেজমেন্ট ডিউ এর একটা কাগজ দেওয়া হয়। এই কাগজটা আপনার ডাক পিয়ন নিয়ে যাবে, যাকে চিঠিটা বিলি করা হবে বা যে ঠিকানায় চিঠিটা পৌঁছানো হবে সেই ঠিকানায় সে চিঠিটা পৌঁছাবে। পৌঁছানোর পরে এই চিঠির মধ্যে যাকে প্রাপক হিসেবে রাখা হয়েছে তার একটা সিগনেচার নেবে। অর্থাৎ আপনি যদি আজকে মিস্টার এক্স কে একটা চিঠি, নোটিশ বা এই কোর্টের সামন যেটাই বলেন সেটা পাঠান, এই অ্যাকনলেজমেন্ট ডিউ যখন তাকে দেওয়া হবে, অর্থাৎ এই চিঠিটা যখন তার কাছে পৌঁছানো হবে, ওই মিস্টার এক্স তখন এই কার্ড বা এই অ্যাকনলেজমেন্ট ডিউ এর স্লিপে একটা সিগনেচার করবেন। এরপরে কি হবে? এরপরে ডাক পিয়ন ওই স্লিপটা বা ওই সিগনেচার করা কার্ডটা আবার আপনার কাছে এসে পৌঁছে দেবে। অর্থাৎ আপনি যখন আরেকজনের স্বাক্ষরিত কাগজটা পাবেন আপনার হাতে, তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে এই বিষয়টা বা এই চিঠিটা বা এই সমনটা নিশ্চিতভাবে তার হাতে পৌঁছেছে বা তিনি এটা রিসিভ করেছেন। এবং এই যে এডি বা অ্যাকনলেজমেন্ট ডিউ স্লিপটা বা এই কার্ডটা, এটা কিন্তু আদালতে সাক্ষ্য হিসেবে খুবই স্ট্রংলি গ্রহণযোগ্য হবে। প্রশ্ন আসতে পারে যে যদি যেই ব্যক্তিকে আমি চিঠিটা পাঠাচ্ছি বা সমনটা দিচ্ছি তিনি যদি এটা না গ্রহণ করেন কিংবা তিনি যদি তার ঠিকানায় না থাকেন, তাহলে কি হবে? ইন দ্যাট কেস, যেহেতু আপনি রেজিস্টার্ড ডাকযোগে পাঠিয়েছেন, অ্যাজ ইট ইজ আপনি যেভাবে চিঠিটা পাঠিয়েছেন ঠিক সেইভাবেই এই কার্ড সহ চিঠিটা আপনার কাছে ফেরত চলে আসবে। এবং এখানে হচ্ছে ডাক পিয়নের একটা কমেন্ট থাকবে, চিঠির খামে হোক বা ওই উপরের কার্ডের মধ্যে হোক, যেখানে তিনি বলে দিবেন যে প্রাপক না পাওয়ায় চিঠিটা বিলি করা গেল না, এই মর্মে তিনি একটা নোট দিবেন। তখন চিঠিটা আপনার কাছে আবার ফেরত চলে আসবে। আপনাকে তখন অন্য কোনো পন্থায়, যে পন্থাগুলো আমরা আলোচনা করেছি এর আগে, যে ধরেন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বা তার বাসার সামনে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার মাধ্যমে, অন্য কোনো পন্থায় সমন জারির চিন্তা করতে হবে, বা সরাসরি তার হাতে হাতে গিয়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে। কিন্তু চিঠির মাধ্যমে তখন আর আপনি পৌঁছতে পারবেন না, কারণ অলরেডি ডাক পিয়ন বলে দিয়েছে যে এই ঠিকানায় তিনি থাকেন না। এখানে একটা প্র্যাকটিক্যাল রিয়ালিটি আছে। প্র্যাকটিক্যাল রিয়ালিটি হচ্ছে যারা অনেক চালাক বা যারা বেশি ধুরন্ধর বা যারা নিয়মিত কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা ইত্যাদি নিয়ে ডিল করেন,
তারা যদি অ্যান্টিসিপেট করেন যে তিনি একটা মামলার সমন পেতে যাচ্ছেন, এটা কিন্তু আমি জাস্ট রিয়ালিটির কথা বলছি, এটা আপনাদেরকে অনুসরণ করার জন্য বলছি না, যে তিনি একটা, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তিনি মামলার কোর্টে হাজির হওয়ার জন্য তিনি সমন পাবেন বা পেতে যাচ্ছেন। ইন দ্যাট কেস ওনারা কি করেন, ওনারা অনেক ক্ষেত্রে আমাদের ডাকপিয়নরা যারা, তারা তো আসলে দরিদ্র মানুষ, তাদেরকে কিছু পয়সা টয়সা দিয়ে চিঠিটা রিসিভ না করিয়ে ফেরত পাঠিয়ে দেন। অর্থাৎ তিনি হয়তো সেই ঠিকানায় থাকেন বটে, কিন্তু যখন সমনটা ফিরে আসবে উইদাউট বিং প্রপারলি সার্ভড, অর্থাৎ জারি না হয়ে ফিরে আসবে, তখন আপনি তো আসলে ওখানে বসে বুঝতে পারছেন না যে ওই ঠিকানায় সে থাকে কি থাকে না, কারণ আপনার চিঠিতে এবং আপনার এডি যে খামটা আছে, এডি খামের মধ্যে লেখা থাকবে যে তিনি ওই ঠিকানায় থাকেন না। এইভাবে অনেকে মামলায় সময় ক্ষেপণ করার একটা ট্রিক্স অবলম্বন করার চেষ্টা করেন। এটা একটা রিয়ালিটি, অনেক সময় এটা হয়, কোনো কোনো ক্ষেত্রে এটা কাজে দেয়, কোনো কোনো ক্ষেত্রে এটা মোটেও কোনো কাজে দেয় না। এটা হচ্ছে একটা বিষয়। ওকে, সো এই সমগ্র বিষয়ের মাধ্যমে আপনি মামলা ফাইল করলেন, ফাইল করে আপনি একটা নাম্বার পেলেন। ধরেন কথার কথা, আপনি নভেম্বর মাসে ফাইল করছেন, আপনার শেষ দিকে নাম্বার পাবেন, অর্থাৎ ধরেন 625/2025, এই হচ্ছে আপনার সিভিল মামলার নাম্বার। এই মামলার নাম্বার হাতে পাওয়ার পরের স্টেপটা কি, এটা কি আমাকে একটু বলতে পারবেন কাইন্ডলি? আপনার তো স্টেপ গুলো আমরা আলোচনা করেছি একাধিকবার। এনিওয়ান? স্যার, বাদীপক্ষের আইনজীবীকে হাজিরা দিতে হবে। বাদী পক্ষের আইনজীবী হাজিরা দিবেন, ভেরি গুড। বাট ডেটটা কিসের জন্য থাকবে মূলত? ডেট স্যার? নেক্সট ডেট, ধরুন আমি মামলা ফাইল করে ফেললাম, দুটো জি আছে, স্যার, আমি আরেকটু সহজ এটা করে হচ্ছে দিই বিবাদী রিমাইন্ডার। জবাব দেওয়ার জন্য স্যার। সে একটা লিখিত ওকে, স্টেটমেন্ট পাঠাবে। ভেরি গুড। তবে আরেকটা জিনিস আছে, যদি এটা আমরা আলোচনা করেছি, যদি আপনার মামলাটা খুব জটিল মামলা হয় তখন, অথবা মামলাটার বিষয়বস্তু অস্পষ্ট হয়, যে কোর্টের যিনি সেরেস্তাদার আছেন বা কর্মচারী বা কর্মকর্তা যিনি আছেন, উনি ক্লিয়ারলি বুঝতে পারছেন না যে আসলে মামলায় আপনি কি চাচ্ছেন, তখন উনি কিন্তু সমন বা ওই ইস্যু না করে বা মামলা বিবাদী পক্ষের হাজিরার জন্য না রেখে রক্ষণীয়তার জন্য রাখতে পারেন। অর্থাৎ অ্যাডমিশন হিয়ারিং, মামলাটা আদৌ এই কোর্টে গ্রহণ করা যাবে কিনা, এই কোর্টেই মামলা চলবে কিনা, এই বিষয়টার জন্য একটা তিনি শুনানির ডেট রাখতে পারেন। এটাকে বলা হয় অ্যাডমিশন হিয়ারিং বা গ্রহণযোগ্যতা শুনানি। গ্রহণযোগ্যতা শুনানির পরে ধরে নিচ্ছি যে আমরা মামলাটা অ্যাডমিটেড হয়েছে। এইবার আমি আপনাদেরকে এখন যে বিষয়টা আমরা ডিসকাস করব, এটার উপরে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনটা আসবে, সেটা হচ্ছে মামলায় সমন ইস্যু করার পর যদি বিবাদী পক্ষ অ্যাপিয়ার না করে, হোয়াট উইল হ্যাপেন ইন দ্যাট কেস। আমি সম্ভবত একটু আলোচনা করেছিলাম এর আগে এবং আপনারা স্টেপস গুলো জানেন। বলেন তো, যদি বিবাদী পক্ষ মামলায় সমন ইস্যু করার পরেও অ্যাপিয়ার না করে, হোয়াট ইজ দ্য রেজাল্ট? এনিওয়ান? স্যার একতরফা হবে স্যার রায়। এক্স পার্টি হিয়ারিং হবে। ভেরি গুড। এটা আমরা হচ্ছে, এটার কিছু টেকনিক্যালিটিস আছে, আমি এটা নিয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে আপনাদের সিপিসি অর্ডার 9, এটা আপনারা একটু মাথায় রাখবেন। অর্ডার 9 অফ সিপিসি, এখানে বেশ কয়েকটা রুলস আছে। এই রুলস গুলোর মাধ্যমেই হচ্ছে ডিকটেটেড হয় যে বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ যদি অ্যাপিয়ার করে কিংবা না করে, কিভাবে মামলাটা সামনে প্রোগ্রেস করবে। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল যেটা হয়, ধরে নিচ্ছি সমন প্রপারলি জারি হয়েছে এবং সমনের ডেট দেওয়া আছে। ধরুন আজকে 13ই নভেম্বর, আমাদের সমনের ডেট দেওয়া আছে 23 নভেম্বর, যে কোনো একটা মামলায় 23 নভেম্বর তারিখে যদি বাদী বা যিনি পিটিশনার তিনি হাজির না হন, তাহলে কি হবে? আর যিনি বিবাদী বা যিনি আদার সাইড, যদি তিনি হাজির না হন, তাহলে কি হবে? যদি দুই পক্ষই হাজির হয়, তাহলে কি হবে? আর যদি কোনো পক্ষই হাজির না হয়, বাদী বা বিবাদী কেউই আসলেন না, তাহলে কি হবে? তো প্রথম বিষয় হচ্ছে, যদি বাদী
হাজির না হয়, হোয়াটস গোনা হ্যাপেন? যদি বাদী হাজির না হয় তখন কিন্তু প্রয়োজনে কোর্ট চাইলে মামলা খারিজ করে দিতে পারেন। এটা যদি বিবাদী প্রেজেন্ট থাকেন এবং বাদী অ্যাবসেন্ট, সিনারিওটা হচ্ছে এই। অর্থাৎ মামলার আমার সমন দেওয়া হয়েছে, আমি আজকে বিবাদী হিসেবে আমি আজকে উপস্থিত হয়েছি, কিন্তু মামলার বাদী যিনি তিনিই নাই। তাহলে প্রাথমিক বা প্রাইমারি ধারণা হচ্ছে যে মামলা খারিজ হয়ে যাবে এজ ইট ইজ, অর্থাৎ আপনার মামলা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই বা আপনার কোনো আহ, ইচ্ছা নাই মামলাটা পরিচালনা করার। তো দ্যাট ইজ ওয়ান থিং। তবে এখানে আবার আরেকটা বিষয় আছে, যদি বিবাদী অ্যাডমিট করে কোনো কিছু, এটা আসলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এটা ইন থিওরি হয়, ইন প্র্যাকটিস আমরা কখনোই দেখি না। যদি বিবাদী অ্যাডমিট করে যে হ্যাঁ আসলে বাদী মামলাটা করেছে, মামলার ঘটনা সত্য, তবে আমি এতটুকু মামলার এই অংশটা আমি অ্যাডমিট করি, বাকিটা অ্যাডমিট করি না, তখন যদি জজ সাহেবের মনে হয় যে না বিবাদী যতটুকু অ্যাডমিট করছে এর উপর ভিত্তি করে কোনো অর্ডার দেওয়া যেতে পারে, তাহলে তিনি অর্ডার দিতে পারেন। আদারওয়াইজ মামলাটা খারিজ হয়ে যাবে। দ্যাট ইজ ওয়ান। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন ছিল? কেউ হাত তুলেছিলেন না সম্ভবত। স্যার, বাদীকে সরাসরি থাকতে হবে নাকি বাদী তার রিপ্রেজেন্টেটিভ বা আইনজীবীকেও রাখতে পারবে? না না না, অবশ্যই আমি, আচ্ছা এটা একটু, হ্যাঁ থ্যাংক ইউ, এটা ক্ল্যারিফাই করে দিই। আদালতে উপস্থিত থাকার অর্থ হচ্ছে দুটো। এক নাম্বার হচ্ছে অবশ্যই আপনি যদি কোনো আইনজীবীকে এনগেজ না করেন তাহলে আপনি নিজেই থাকবেন। থিওরিটিক্যালি আমাদের দেশে বাদী বা বিবাদী বা ব্যক্তিরা নিজের মামলা কিন্তু নিজে করতে পারেন, কিন্তু যেহেতু এখানে প্রচুর রুলস রেগুলেশনস এবং টেকনিক্যালিটিস আছে, এই কারণে নিজের মামলা আসলে কেউ নিজে অ্যাপিয়ার করেন না। এটা এক নাম্বার। দু নম্বর হচ্ছে যদি আপনি কোনো লয়ারকে এনগেজ করেন অবশ্যই আপনাকে ওকালতনামা দিয়ে তাকে এনগেজ করতে হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যেটা আমরা সম্ভবত আগের ক্লাসে বলেছিলাম, হাজিরা বলে একটা জিনিস আছে, যে আপনি যে এই ডেটে কোর্টে উপস্থিত আছেন এটা লিখিতভাবে কোর্টকে জানাতে হবে। এটা একেবারে এক পৃষ্ঠার একটা পিটিশন। এখানে বলা হয় যে আজকে এক্স ওয়াই জেড এর ভিতরে মামলায় আজকে ধরেন কথার কথা সমনের জন্য ডেট আছে, বাদী পক্ষে হাজিরা প্রদান করা হলো। এটা আপনি বাদী হিসেবে সাইন করবেন এবং আপনার আইনজীবী লয়ার হিসেবে সাইন করবে, দুটো সিগনেচার থাকবে। এটা ফর্মালি কোর্টকে সাবমিট করতে হবে। যদি আপনি ফিজিক্যালি উপস্থিত থাকেন বা আপনার আইনজীবী ফিজিক্যালি উপস্থিত আছেন কিন্তু আপনি কাগজে হাজিরা প্রদান করেন নাই, তাহলে কিন্তু আপনি অ্যাবসেন্ট বলেই ধরে নেওয়া হবে। এটা মাথায় রাখতে হবে। সেম গোজ উইথ বিবাদী। বিবাদী যদি উপস্থিত হন নিজে নিজে কিন্তু তিনি কোনো রেসপন্ড করলেন না যখন তার মামলা ডাকা হলো, অথবা তার আইনজীবীর মাধ্যমে তিনি হাজিরা এবং ওকালতনামা সাবমিট করলেন না, তাহলে কিন্তু তিনি ফিজিক্যালি উপস্থিত থাকলেও যেহেতু অন পেপারে তিনি কিছু দেন নাই, তাকে অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হবে। ওকে, সো আমরা যে চারটা সিনারিওর কথা বলেছিলাম, প্রথম সিনারিওটা আমরা বললাম যে বিবাদী উপস্থিত হয়েছেন, বাদী অনুপস্থিত, ইন দ্যাট কেস মামলা খারিজ। কিন্তু যদি বিবাদী আবার কোনো কিছু অ্যাডমিট করে বসেন যে হ্যাঁ মামলাটা হয়েছে বটে, এই মামলার এই অংশটুকু সত্য, আমি এটা স্বীকার করছি, তখন জজ সাহেব চাইলে আদেশ দিতে পারেন, বাট জেনারেল প্রিন্সিপাল হচ্ছে মামলা খারিজ। দু নম্বর সিনারিও হচ্ছে বাদী এবং বিবাদী উভয় উপস্থিত এবং উভয়ই ওকালতনামা দাখিল হাজিরা প্রদানের মাধ্যমে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। তাহলে কি হবে? তাহলে মামলা নেক্সট ফেজে চলে যাবে। নেক্সট ফেজ হচ্ছে কি? ফ্রেমিং অফ ইস্যুস, অথবা যদি ডিসকভারি বা ইন্সপেকশনের কিছু থাকে, যে আপনার কোনো ডকুমেন্ট প্রয়োজন বা আপনার কোনো বিষয়ে ক্লারিফিকেশন প্রয়োজন, ইনফরমেশন প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি, মানে আমাদের পরের স্টেপে মামলা চলে যাবে যদি বাদী এবং বিবাদী উভয়ই যথা নিয়মে উপস্থিত থাকেন। দ্যাট ইজ সিনারিও 2। সিনারিও 3, বাদী উপস্থিত, বিবাদী উপস্থিত নাই। বাদী উপস্থিত আছেন এবং উপস্থিত থেকে তিনি তার হাজিরার মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করেছেন, কিন্তু বিবাদী উপস্থিত নাই, কিন্তু সমন প্রপারলি জারি হয়েছে। ইন দ্যাট কেস অবশ্যই কিন্তু মামলাটা সাধারণত
একদিনের জন্যই একতরফায় চলে যায় না, অর্থাৎ একদিন অ্যাবসেন্ট থাকলেই মামলা একতরফায় চলে যাবে এমনটা না। তখন প্রয়োজনে সমন জারির জন্য বা তাকে অন্যভাবে উপস্থিত করা যায় কিনা এরকম আরেকটা চেষ্টা করা হয়, আরেকটা ডেট দেওয়া হয়। কিন্তু যদি সকল কিছুর পরেও 2-3টা ডেট পরেও দেখা যাচ্ছে যে আসলে বিবাদী কোনোভাবেই উপস্থিত হচ্ছেন না, তখন কিন্তু মামলাটা একতরফায় চলে যাবে। দ্যাট ইজ সিনারিও 3। সিনারিও 4, বাদী এবং বিবাদী কেউই উপস্থিত না। তাহলে কি হবে? ইন দ্যাট কেস ডেফিনেটলি উইদাউট এনি ফেল মামলা খারিজ হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। আমি 4টা সিনারিও আবারও একটু সংক্ষেপে বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যদি সমন ইস্যু হওয়া যাওয়ার পরে নির্ধারিত তারিখে বিবাদী উপস্থিত, বাদী অনুপস্থিত, জেনারেল প্রিন্সিপাল হচ্ছে মামলা খারিজ। তবে যদি বিবাদী মামলার কোনো বিষয় অ্যাডমিট করেন, অর্থাৎ তিনি অ্যাকনোলেজ করে নেন যে হ্যাঁ তার এই বিষয়টা ভুল হয়েছে বা ইত্যাদি ইত্যাদি, ইন দ্যাট কেস মামলার ওই অংশের উপরে কোর্ট চাইলে আদেশ দিতে পারেন, তবে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে মামলা খারিজ। সেকেন্ড সিনারিও, বাদী উপস্থিত, বিবাদীও উপস্থিত, মামলা অ্যাজ ইউজুয়াল তার নেক্সট ফেজে চলে যাবে, অর্থাৎ মামলা চলমান থাকবে। সিনারিও 3, বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত, এটার একটা পরের ডেট পড়বে, পরের ডেটে শুনানি হয়ে একতরফা শুনানির দিকে মামলা চলে যাবে। সিনারিও 4, বাদী অনুপস্থিত, বিবাদীও অনুপস্থিত, অবশ্যই অবশ্যই মামলা খারিজ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই হচ্ছে মোটা দাগে মামলা সংক্রান্ত বা মামলার উপস্থিতি সংক্রান্ত বিষয়ে কোর্টের পর্যালোচনা। এখন দুটো কমপ্লেক্স সিনারিওর কথা আমি বলি, এই দুটো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে বাদী 3জন, বিবাদী 1জন। মামলায় বাদী হচ্ছেন 3জন, বিবাদী হচ্ছেন 1জন। সেখানে বিবাদী যিনি তিনি উপস্থিত আছেন, বাদী 3জনের মধ্যে 1জন উপস্থিত আছেন, বাকি 2জন উপস্থিত নাই। ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন? তখন মামলা চলবে স্যার। যিনি, হ্যাঁ হ্যাঁ মামলা চলবে। জি স্যার, অর্ডার একে এই বিষয়ে বলা আছে। কি বলা আছে বলেন। স্যার, অর্ডার একে পার্টিস অফ সুট সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে, রুলটা আমার মনে নাই, যে এরকম যদি হুম হুম একাধিক বাদী থাকে হুম হুম সেক্ষেত্রে একাধিক বাদীর পক্ষে একজন বাদীও আদালতে উপস্থিত হয়ে তার মামলাটাকে এগিয়ে নিতে পারবে। হুম হুম। বিবাদীর ক্ষেত্রেও তাই, মানে একাধিক বিবাদীর পক্ষে একজন আসলেও সেক্ষেত্রে মামলার বাকি প্রসেসিং গুলো এগিয়ে নিতে পারবে। ভেরি গুড। এক্ষেত্রে ধরে নেওয়া হবে মামলার সকল বাদী উপস্থিত আছেন। যদি বাদীর ক্ষেত্রে অন্তত 1জন থাকেন এবং তিনি যদি মামলা প্রসিড করার জন্য কোর্টের কাছে প্রেয়ার করেন যে ইওর অনার আমরা বাদী পক্ষে আমি উপস্থিত আছি, আমাদের মামলাটা আমরা প্রসিড করতে চাই বা মামলা নেক্সট স্টেজে ইত্যাদি ইত্যাদি, তখন ধরে নেওয়া হবে অ্যাজ ইফ সকল বাদী উপস্থিত আছেন, যদিও বাদীদের মধ্যে মাত্র 2জন নাই, 1জনই আছেন। ইন দি সিমিলার ম্যানার যদি বিবাদী পক্ষ থাকে এরকম একাধিক, অর্থাৎ 1জন বাদী মামলা করেছেন 3জন বিবাদীর বিরুদ্ধে, ইন সাচ এ সিনারিও 1জন বিবাদী উপস্থিত আছেন, 2জন বিবাদী উপস্থিত নাই, এবং ইন দ্যাট কেস একইভাবে 1জন বিবাদীর কনটেক্সটে মামলাটা প্রসিড করতে থাকবে এবং ধরে নেওয়া হবে যে বাকিরাও উপস্থিত আছেন। তবে প্রয়োজনে কোর্ট যখন আদেশ দিবেন বা মামলার শুনানি যখন শেষ হবে, অর্থাৎ এই যারা অনুপস্থিত তারা যদি একেবারেই কখনো উপস্থিত না হয়, তখন কিন্তু জিনিসটা কোর্ট তখন সেখানে তার জাজমেন্টের মধ্যে এটার একটা অবজারভেশন দিবেন। অনেক ক্ষেত্রে তখন বলা হয়, আপনারা কিছু কিছু সিভিল জাজমেন্টে দেখবেন এরকম শব্দটা লেখা থাকে, ধরেন করিম, রহিম, সালাম 3জনের বিরুদ্ধে মামলা হয়েছে। করিম মামলাটা কন্টেস্ট করেছেন, অর্থাৎ তিনি মামলায় অ্যাপিয়ার করেছেন, আইনজীবী নিয়োগ করেছেন, মামলায় তিনি যুক্তিতর্ক সাক্ষ্য সবকিছু করেছেন। রহিম এবং সালাম মামলায় অ্যাপিয়ার একেবারেই করেন নাই। তখন কোর্ট বলতে পারে যে এই মামলাটা করিমের বিরুদ্ধে দো তরফায়, অর্থাৎ বোথ পার্টিজ হিসেবে দো তরফায় নিষ্পত্তি হলো, আর রহিম এবং সালামের বিরুদ্ধে একতরফায় নিষ্পত্তি হলো।
অর্থাৎ রহিম এবং সালামের ক্ষেত্রে এক্স পার্টি নিষ্পত্তি করলেন, এটা কিন্তু হয়। অর্থাৎ তিনি একটা অংশে তিনি বোথ সাইডকে শুনে তিনি ডিসাইড করলেন, বাট বাকি যে দুজনের ক্ষেত্রে তিনি অনলি এক সাইডকে শুনেই ডিসাইড করেন। কারণ অনেক ক্ষেত্রে হতে পারে যে ধরেন মামলাটা যদি এরকম হয় যে পাশাপাশি তিনটা প্লট, একটা করিম, একটা রহিম, একটা সালাম, তিনটা প্লটের একজনই মালিক, সরি একজনই ক্লেমেন্ট বা একজনই ভাড়াটিয়া বা একজন ব্যক্তি এই তিনটা ডিফারেন্ট প্লটের বিষয়ে মামলা করলেন। তো করিমের প্লটের বিষয়ে করিম জবাব দিলেন, কিন্তু রহিম এবং সালামের প্লটের বিষয়ে কিন্তু কোনো জবাব বা কোনো কিছুই, সাক্ষ্য প্রমাণ কিছুই আসলো না। তাহলে করিমের কনটেক্সটে দোতরফা, অর্থাৎ এটা একটা প্রপারলি ডিসপোজাল হলো উভয় পক্ষের কথা শুনে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। কিন্তু রহিম এবং সালামের বিরুদ্ধে কিন্তু জাস্ট একতরফা ভাবে জিনিসটা নিষ্পত্তি হলো। এবার আসেন একতরফা কিভাবে হয়। একতরফা যখন চলে যায় তখন প্রাইমারিলি একটা শুনানি হয়, ওই শুনানিতে এই মামলাটা একতরফা ভাবে নিষ্পত্তি হবে কিনা এইটা হচ্ছে তখন কোর্টকে স্যাটিসফাই করতে হয়। অর্থাৎ বিবাদী একদিন আসলেন না, 2 দিন আসলেন না, 3 দিন আসলেন না বলেই এখন মামলা আমি একবারে একতরফায় রায় পেয়ে যাব, বিষয়টা কিন্তু এরকম না। তখন একটা ডেট পড়বে যে এই মামলাটা একতরফা ভাবে নিষ্পত্তি করা যাবে কিনা। তখন কোর্ট তখন নিজেকে স্যাটিসফাই করবেন যে হ্যাঁ, এই মামলাটা আমি সমনের প্রক্রিয়াটা প্রপারলি জারি করা হয়েছে বা চেষ্টা করা হয়েছে। তখন হচ্ছে যেটা বললাম ওই যে এডি গুলো, এগুলো ম্যাটার করবে এভিডেন্স হিসেবে। এগুলো আপনি কোর্টের সামনে দেখাবেন যে হ্যাঁ, এই যে এই ঠিকানা ছিল, এই ঠিকানা তিনি থাকতেন বা বাস করতেন বলে আমরা জানতে পেরেছি, এবং এই ঠিকানা তিনি প্রপারলি চিঠিগুলো গিয়েছে, কিন্তু রিসিভ হয়নি অথবা তাকে পাওয়া যায়নি। এরপর আমরা পত্রিকায় দিয়েছি, এরপর আমরা তার বাসার সামনে সাইনবোর্ড টাঙিয়েছি, তারপরেও তিনি আসেননি, তারপরেও আমরা 2 দিন অপেক্ষা করেছি, এরপরেও তিনি এই মামলায় অ্যাপিয়ার করেননি। সুতরাং এই মামলা একতরফা ভাবে নিষ্পত্তি হওয়াটাই যুক্তিযুক্ত। তখন যদি কোর্ট স্যাটিসফাইড হয় তখন কিন্তু একতরফার জন্য তিনি অর্ডার দিয়ে দিতে পারেন এবং মামলাটা তখন একপাক্ষিক শুনানি হয়ে যে তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ আছে ইত্যাদির ভিত্তিতে নিষ্পত্তি করে দিবেন এবং একটা এক্স পার্টি ডিক্রি, একতরফা ডিক্রি যেটাকে বলা হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে আমাদের অর্থ ঋণ মামলাগুলোতে, যেখানে প্রচুর কাগজপত্র থাকে, সাক্ষ্য প্রমাণ যখন হয় তখন আপনারা জানেন যে সাক্ষী এক্সামিনেশন ইন চিফ বা সাক্ষী কোর্টে জবানবন্দি দেন এবং এরপরে হচ্ছে সাক্ষীকে জেরা করা হয়, অর্থাৎ ক্রস এক্সামিনেশন করা হয়। কিন্তু একতরফা যদি হয় তাহলে সেখানে ক্রস এক্সামিনেশনের কিছু নাই। সুতরাং সাক্ষী যে সমস্ত কাগজপত্র কোর্টে সাবমিট করেছেন এই কাগজপত্রগুলো অ্যাজ ইট ইজ এক্সিবিটেড হয়ে, মানে অ্যাজ ইট ইজ এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হয়ে যায়। এগুলোকে আর আলাদা করে কোর্টের সামনে উপস্থাপন করার প্রয়োজন হয় না। কোর্ট কিন্তু তখন শুধুমাত্র এই কাগজপত্রের উপর নির্ভর করেই একতরফা ডিক্রি দিয়ে দিতে পারেন বা একতরফা রায় দিয়ে দিতে পারেন। না, একতরফা রায় যদি হয়ে যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় এখানে 2 ধরনের ট্যাকটিক্স কাজ করে। প্রথমটা হচ্ছে, এটা আমি একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি, ধরেন আপনারা একটা ব্যাংকের পক্ষে মামলা করছেন, লোনের মামলা, অর্থ ঋণের মামলা। অর্থাৎ ব্যাংক থেকে কেউ লোন নিয়েছিল, লোন নিয়ে টাকা ফেরত দিতে পারছে না, ব্যাংক তার একটা প্রপার্টি মর্টগেজ করে রেখেছে, এখন সেই প্রপার্টিটা বিক্রি করে সে তার ঋণের টাকা উদ্ধার করবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা যাচ্ছে যে ওই প্রপার্টিটা এতই আসলে আন্ডার ভ্যালুড বা এতই আসলে কম দামি যে এটা বিক্রি করলে কোনোভাবেই লোন শোধ হবে না। সুতরাং ব্যাংকের মামলা করা ছাড়া উপায় নেই। সুতরাং ব্যাংক কি করলেন, ধরুন 10 লক্ষ টাকা মামলার ঋণ হয়েছিল, সেই ঋণের আহ কিস্তি মিস টিস হয়ে তারপরে ইন্টারেস্ট, জরিমানা ইত্যাদি ইত্যাদি যোগ হয়ে সেটা এখন 15 লক্ষ টাকা হয়েছে। লোন নিয়েছিলেন 3 জন ব্যক্তি, ব্যাংক তখন কি করবেন, 3 জনের বিরুদ্ধে মামলা করবেন, অর্থ ঋণ মামলা করবেন 15 লক্ষ টাকা ঋণ উদ্ধারের জন্য। ট্যাকটিক্স গুলো হচ্ছে, প্রথমে ডিলিং ট্যাকটিক্সটা বলি বিবাদী পক্ষের পক্ষ থেকে, এরপরে হচ্ছে একতরফা ডিক্রিটাই আসছি। 3 জন যেহেতু বিবাদী, চালাক মানুষটা কি করে, বা যারা ধূর্ত মানুষ, চালাক বলা ঠিক হবে না, দুষ্ট প্রকৃতির ধূর্ত মানুষ যারা, তারা একেবারে শেষ পর্যায়ে যখন ধরেন মামলাটা একতরফায় চলে যাবে সেই সময় গিয়ে তারা একজন কোর্টের সামনে আসে, একজন ওকালতনামা জমা দিয়ে বলে যে মাই লর্ড, আমি আসলে অসুস্থ ছিলাম ইত্যাদি ইত্যাদি, আমি এই মামলাটা সম্পর্কে একেবারেই অবহিত ছিলাম না, আমি তো বাই দা বাই মোবাইল ফোনে বা ব্যাংকের একজন কর্মচারীর মাধ্যমে শুনতে পেয়েছি,
তো আমি আজকে এসে ওকালতনামা দিচ্ছি, আপনি কাইন্ডলি আমাকে 2 মাস সময় দেন জবাব দেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু সে অ্যাপিয়ার করলো। তখন কি হলো, তখন ব্যাংক তাকে, কোর্ট তাকে 2 মাস তো চাইলে অবশ্যই দিবেন, ধরেন তাকে 15 দিন সময় দিল, ঠিক আছে আপনি আসছেন, যখন শেষ মুহূর্তে আসেন, এবার আপনি সবকিছু রিসিভ করেন কাগজপত্র নিয়ে, 15 দিনের মধ্যে আপনি জবাব দিবেন, এরপর আমরা ট্রায়াল শুরু করব। যখন 15 দিন শেষ হয় তখন তিনি চেষ্টা করেন আরেকবার সময় নিতে, যে মাই লর্ড আমার আর 7 দিন সময় লাগবে, এরপর আমি জবাব দিতে পারবো, আমি জবাবটা প্রায় লিখে ফেলছি, কিছু কাগজপত্র তোলা বাকি আছে, ইত্যাদি ইত্যাদি, আরেকটা সময় যাচ্ছে, বা অথবা আমার সিনিয়র অসুস্থ, আমার ক্লায়েন্ট হাসপাতালে, ইত্যাদি ইত্যাদি। সময় ক্ষেপণের একটা চেষ্টা করে তিনি আরো 7 দিন সময় নিলেন। সপ্তম দিনে এসে কি করলেন, তিনি একটা জবাব দিলেন, কিন্তু তখন আবার কি হলো, তখন দ্বিতীয় বিবাদী যিনি, তিনি এসে অ্যাপিয়ার করলেন, বললেন যে মাই লর্ড আমি মাত্র শুনতে পেয়েছি, ইত্যাদি। তখন কি হলো, আবার দেখা যাচ্ছে একইভাবে প্রথম জন যেভাবে 7 দিন আর 21 দিন আর 7 দিন এভাবে সময় নিয়েছেন, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় ব্যক্তিও এরকম ভাবে 2 সপ্তাহ সময় নিলেন প্রথমে, এরপর আরো 1 সপ্তাহ, এরপর আরো 1 সপ্তাহ নিলেন। যখন এটার শেষ পর্যায়ে আসলো তখন তৃতীয় ব্যক্তি আসলেন, অর্থাৎ আপনার মামলাটা আপনি করেছেন একটা কুইক ডিসপোজালের জন্য, এটা কিন্তু আমি খুব সংক্ষেপে বলছি, এটা কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস চলে, বছরের পর বছরও চলে কিছু কিছু ক্ষেত্রে। যেখানে আইনে বলা আছে হয়তো আপনাকে মামলাটা 120 দিন বা 180 দিন বা এরকম একটা সার্টেন সময়ের মধ্যে শেষ করতে হবে, সেখানে যারা দুষ্ট প্রকৃতির যারা মানুষ, তারা হচ্ছে এই ট্যাকটিক্সটা ব্যবহার করেন, একজন একজন করে একদম শেষ মুহূর্তে এসে উপস্থিত হন, তারপর তিনি তার প্রস্তুতির জন্য সময় চান, তার আইনজীবীর জন্য সময় চান, জবাব দেওয়ার কাগজপত্র গুছাতে সময় চান, অনেক সময় চেয়ে যে সময় ক্ষেপণের একটা ট্যাকটিক্স তারা ব্যবহার করেন। দ্যাট ইজ ওয়ান আসপেক্ট। সেকেন্ড, এক্সট্রিম এবং রিস্কি অ্যাসপেক্ট যেটা, সেটা সবসময় ব্যাকফায়ার করতে পারে, সেটা হচ্ছে তারা একেবারেই অনুপস্থিত থাকেন। যখন একতরফা রায় হয়ে যায়, একতরফা ডিক্রি হয়ে যায় সিভিল কোর্টে, তখন এবার একে একে এসে অ্যাপিয়ার করা শুরু করেন এবং ডিক্রি বাতিলের পিটিশন দেওয়া শুরু করেন। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের অজুহাত দেন যে এই কারণে আমি এখানে জানতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম, আমি বিদেশে ছিলাম, সমন জারি হয় নাই, ব্যাংক ইচ্ছা করে সমন গোপন করে রেখেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু আবার সেম প্রসেসটা শুরু হয়, বাট তারা হচ্ছে পিটিশনটা দেন কিসে, একতরফা যে ডিক্রি হয়েছে সেই একতরফা থেকে বাতিল করে, এবার আপনি দোতরফা, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেটা শুনানি বা অ্যাজ ইউজুয়াল যেটা কোর্টের সেইভাবে মোতাবেক যেন শুনানি করা হয়, সবকিছু করা হয়। এই ক্ষেত্রে অজুহাত হিসেবে কি কি বিষয় ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আমি একটু বলছি, এটা আপনাদের গুরুত্বপূর্ণ বোঝা এই কারণে যে আপনারা এটার উপরে ভিত্তি করে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনটা সাজাবেন। আমি এটা বলে দিই যে আমরা কিভাবে নিব। প্রথম বিষয় হচ্ছে যে আমরা আপনাদেরকে একটা ফিকটিশিয়াস প্রবলেম দিয়ে দিব ছোট, সেটা আমি হয়তো আজকে বা আগামীকালকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখানে একটা কেসে এক্স পার্টি ডিক্রি হয়ে যাবে, বাদীকে বিবাদীকে বারংবার নির্দেশ দেওয়ার পরেও বা তার বিরুদ্ধে সমন প্রপারলি ইস্যু করার পরেও কিন্তু তিনি অ্যাপিয়ার করেন নাই। তখন কি হলো, একতরফা ডিক্রি, কোর্ট চলে গেল, কোর্ট একতরফা অর্ডার দিয়ে দিল, আপনারা সবাই হবেন বিবাদী পক্ষের আইনজীবী। বিবাদী পক্ষে আপনারা পিটিশন দিবেন, একতরফা অবস্থা থেকে উত্তোলন করে বা একতরফা যে ডিক্রি হয়েছে সেই ডিক্রি বাতিল করে মামলাটা পুনরায় শুনানির জন্য বা তাদেরকে বা আপনাকে প্রপারলি এভিডেন্স এবং আপনার জবাব দেওয়ার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে সুযোগ দেওয়া হোক। দ্যাট উইল বি ইয়োর প্রেয়ার। এবং বেসড অন দ্য ফ্যাক্ট, এবং আমরা যে ট্যাকটিক্স গুলো এতক্ষণ আলোচনা করলাম এবং ইউজুয়ালি হয়ে থাকে, এর আলোকে আপনারা নিজেদের মতো করে আর্গুমেন্ট তৈরি করবেন যে কেন আপনি মামলায় উপস্থিত হতে পারেন নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেন এই একতরফা ডিক্রিটা আইনগতভাবে বৈধ না, এবং 3 নম্বর কেন আপনাকে সুযোগটা দিতে হবে প্রপারলি শুনানি করা। এবার আমি জাস্ট সংক্ষেপে বলি যে কি কি গ্রাউন্ড ইউজ করা হয় এই এই কাজের জন্য, তো সেটা আপনার জন্য ইফেক্টিভ হবে। প্রথম বিষয় হচ্ছে আপনাকে দেখাতে হবে যে সমনটা প্রপারলি জারি করা হয় নাই, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু সত্যিও বটে। আমি যেরকম একটু আগে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে দুষ্ট প্রকৃতির বিবাদীরা ট্যাকটিক্স ব্যবহার করে পিয়নকে টাকা দিয়ে দেয় যাতে করে সমন জারি প্রপারলি না হয়।
অথবা একজন একজন করে 1 মাস 2 মাস 3 মাস পর পর একজন একজন করে আত্মপ্রকাশ করে গোপনীয়তা থেকে, এবং এভাবে তারা সময় ক্ষেপণ করে। এটা যেরকম একদিকে হয়, আবার আরেক দিকে কিন্তু আরেকটা দুষ্ট প্রকৃতির ট্যাকটিক্স বাদী পক্ষে অনেক সময় ব্যবহার করা হয়, যে বাদী কিন্তু মামলাটা খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য একতরফা ভাবে সামহাও সে এই জিনিসটা করে নিতে চায়। তিনিও কিন্তু ভুল ঠিকানায় বা ভুল ইয়ে করে, যে ঠিকানায় আসলে বিবাদী কোনোদিন ছিলেনই না, সেরকম একটা ঠিকানা ইউজ করে সেই ঠিকানা থেকে চিঠি ফেরত এনে সেই ঠিকানায় সে পত্রিকায় দেয়, সেই ঠিকানাতেই সে সাইনবোর্ড লাগে, ইত্যাদি ইত্যাদি করে নানাভাবে তখন দেখায় যে না আসলে বিবাদী আসলে কখনোই এখানে অ্যাপিয়ার করছেন না কোর্টে। কিন্তু ইন রিয়ালিটি বিবাদী সাহেব হয়তো তার পাশের বাড়িতেই বা তার পাশের গলিতেই থাকে, সে কিন্তু জানতেই পারছে না যে আসলে তার বিরুদ্ধে মামলা হয়ে মামলাটা একেবারে রায়ের পর্যায়েও চলে যাচ্ছে। এটা কিন্তু হয়, এটা কিন্তু অসম্ভব না, এবং এটা আপনারা বলতে পারেন কেন হয়। আমি ব্যাংকিং কনটেক্সটে বলতে পারি, আমি জানি না আপনাদের মধ্যে কেউ ব্যাংকার ফ্যামিলি আছেন কিনা বা এটা, বাট আমরা নিজেরাও ব্যাংকারদেরকে প্রচুর অ্যাডভাইস করি, ব্যাংকে রিপ্রেজেন্ট করি। কিছু কিছু দুষ্ট ব্যাংকার এরকম আছেন যারা ধরেন অনেক সময় লোনের ক্ষেত্রে যে জমিটা মর্টগেজ রাখা হয় সেই জমিটার একটা ভ্যালু থাকে। ভ্যালু ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেছেন বা করবেন বা যারা আগ্রহী তাদের জন্য বলছি, দুই ধরনের ভ্যালু হয়, একটা হচ্ছে মার্কেট ভ্যালু, একটা হচ্ছে ফোর্সড সেল ভ্যালু, FSV এটা বলা হয়। এটা আপনাদের পরীক্ষার জন্য না, এটা জাস্ট আপনাদের জানা বোঝার জন্য। অর্থাৎ ধরেন কথার কথা আপনি লোন দিয়েছেন 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা লোন দিয়ে আপনি একটা বাসা মর্টগেজ বা একটা জমি মর্টগেজ নিয়েছেন, সেটা সিকিউরিটি হিসেবে, যে সে যদি 10 লক্ষ টাকা ফেরত না দিতে পারে তাহলে এই জমিটা বিক্রি করে আমি পয়সা উঠাবো। তো জমিটার মার্কেট প্রাইস কত? 12 লক্ষ টাকা, কথার কথা। কিন্তু এটার ফোর্সড সেল ভ্যালু কত? অর্থাৎ এই জমি যদি ব্যাংক বিক্রি করে তখন কথার কথা এটা দিলেন হচ্ছে 7 লাখ টাকা। ইউজুয়ালি এটা অনেক কম দেখানো হয় ফোর্সড সেল ভ্যালু, কারণ আপনি আসলে জানেন না যে এই জমিটা যে আপনি বন্ধক নিয়েছেন এটাকে আদৌ আপনি বিক্রি করতে পারবেন নাকি পারবেন না। আমি নিজে এরকম একটা মামলা করেছি যেখানে এই অতি ফোর্সড সেল ভ্যালু কম মানে অনেক বেশি কম দেখানোর কারণে একটা জমি যেটার মার্কেট প্রাইস 2 থেকে 2.5 কোটি টাকা, সেই জমিটা মাত্র 50 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। এবং বিক্রি করে দেওয়ার পর কারা কিনে? যারা এই ব্যাংকের লোনের সাথে জড়িত ছিলেন, যারা যেসব কর্মকর্তা লোন দিয়েছেন, তারাই এটাকে বিভিন্ন নামে বেনামে, অর্থাৎ আত্মীয় স্বজনের নামে বা বন্ধু বান্ধবের নামে, তারা 2.5 কোটি টাকার জমি 50 লক্ষ টাকায় তারা কিনে ফেলছেন। এই কারণে তারা চাচ্ছেন যে যিনি বিবাদী আছেন, যিনি লোন ডিফল্টার, তিনি যেন আসলে জানতে না পারেন যে তার বিরুদ্ধে মামলা হয়ে তার বাসা বাড়ি নিলামে উঠে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এই সমস্ত ট্যাকটিক্স ইউজ করা হয়। সো ব্যাক টু আওয়ার স্পেসিফিক ইস্যু, আপনি যদি একতরফা ডিক্রি রদ করতে চান, আপনাকে প্রমাণ করতে হবে যে 1 নম্বর সমন প্রপারলি জারি হয়নি। 2 নম্বর ইস্যু হচ্ছে যে আপনার নলেজ ছিল না অ্যাবাউট দ্য ইস্যু, অর্থাৎ আপনি কোনো কারণে হোক এই বিষয়টা সম্পর্কে একেবারেই জানতে পারেন নাই। হতে পারে আপনি অসুস্থ ছিলেন, হতে পারে আপনি দেশের বাহিরে ছিলেন, হতে পারে আপনি এমন কোন একটা অবস্থায় ছিলেন, হতে পারে কথার কথা এটা অনেক মানে হার্শ রিয়ালিটি, বাট এটা হয় যে আপনি জেলে ছিলেন, ইত্যাদি ইত্যাদি। কোনোভাবেই এই মামলার কোনো তথ্য আপনার কাছে যায় নাই। 3 নাম্বার হচ্ছে একেবারে এটা সিলি ম্যাটার, বাট এটা কিন্তু হয় যে আপনি ওই সময় কোর্টে ছিলেন কিন্তু আপনার লয়ার কোর্টে ছিল না। এটা কিন্তু আসলে অনেক সময় হয়, অনেক সময় হয় যে আপনার লয়ার হয়তো আপনার পক্ষে হাজিরা লিখতেছে, তখন হয়তো তার অন্য একটা কোর্টে একটা জরুরি মামলা পড়ে গেছে, সে বলতেছে আচ্ছা ঠিক আছে 5 মিনিটের মধ্যে আমি কাজটা সেরে আসতেছি, আপনি থাকেন, আমি ওই সেরে এসে দেন আপনার হাজিরাটা জমা দিয়ে আমরা মামলা শুনানি করব। কিন্তু উনি 5 মিনিটের জায়গায় গিয়ে তিনি 15 মিনিটের জন্য আটকে গেলেন। ইন দ্য মিন টাইম কোর্টে মামলাটা উঠলো, মামলা ডাকা হলো, বাদী সাহেব হাজিরা দিলেন, বিবাদী পক্ষে কেউ নাই, একতরফাই চলে গেল। তখন জজ উকিল সাহেব এসে তখন তিনি বলে আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইন দ্য মিন টাইম মামলাটা কিন্তু একতরফার দিকে চলে গেল। পরে এটা মেনশন করার বা পরে এটা কোর্টকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। বাট এটিও একটা গ্রাউন্ড হতে পারে যদি আপনার একতরফা ডিক্রি হয় যে হ্যাঁ আমি কোর্টে উপস্থিত ছিলাম বটে, বাট আমার আইনজীবী উপস্থিত ছিলেন না, ইত্যাদি ইত্যাদি। সো 3 ধরনের গ্রাউন্ড হয়, যে
সমন প্রপারলি জারি করা হয় নাই, দ্যাট ইজ ওয়ান। 2 নম্বর হচ্ছে আপনার এমন রিয়ালিটি বা সিচুয়েশন ছিল যেখানে আপনার এই মামলা সম্পর্কে নলেজে থাকার ছিল না, অর্থাৎ এই মামলা সম্পর্কে আপনি জানতেনই না যে মামলায় আসলে কি ছিল। এবং 3 নম্বর গ্রাউন্ড হতে পারে যে আপনাকে যখন ডাকা হয়েছিল তখন আপনার আইনজীবী কোনো কারণে আসলে রেসপন্ড করতে পারেন নাই, যদিও আপনারা মামলা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন এবং কোর্টে এটা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েও এসেছিলেন। এই 3টা মৌলিক কারণ বললাম। আরো যদি কোনো কারণ আপনাদের লজিক্যালি মনে হয় যে আনা যেতে পারে, সেটা ওই যে ফ্যাক্টসটা আমরা দেব, এই ফ্যাক্টস এর আলোকে আপনারা একটা পিটিশন আকারে লিখবেন। পিটিশন কিভাবে লিখবেন আমি এখনই ফরম্যাট বা একটু পরে ফরম্যাটটা দিয়ে দিব, যে আসলে ফরম্যাটটা দিলে বাদী ও বিবাদীর নাম থাকে, এরপরে হচ্ছে সেখানে ওই কিছু স্পেসিফিক কোর্টের ল্যাঙ্গুয়েজ থাকে, ল্যাটিন ভাষা টাষা থাকে, দ্য পিটিশনার হাম্বলি প্রেজ ইত্যাদি ইত্যাদি। এবং সর্বশেষে যেটা আমি আপনাদেরকে এর আগে একটা ড্রাফট দেখিয়েছি, যে একটা ভেরিফিকেশন থাকে বা সত্যপাঠ থাকে, অথবা একটা এফিডেভিট থাকে, হলফনামা থাকে। তো আমি আপনাদেরকে ফরম্যাটটা দিয়ে দেবো, সেটার আলোকে আপনারা হচ্ছে একতরফা ডিক্রি রদ করে মামলা পুনরায় শুনানির সুযোগ পাওয়ার জন্য একটা পিটিশন আপনারা লিখবেন ফিকটিশিয়াস কেসের আলোকে। এবং এই কেসের আলোকে পিটিশনটা লিখে এটা আমরা আই হোপ আমরা নেক্সট শনিবার, অর্থাৎ নেক্সট শনিবার সম্ভবত 29 তারিখ পড়ছে, 29 তারিখে এটা আমরা ইন পার্সন ফিজিক্যালি আপনাদের কাছ থেকে শুনানির মতো করে, অর্থাৎ কোর্টে যেভাবে প্রেজেন্ট করা যেতে পারে, সরি 29 না 22 তারিখে, আমি 29 কেন বলছি, 22 তারিখে, 22 তারিখের ক্লাসে আমি চেষ্টা করবো আপনাদের কাছ থেকে জিনিসটা ইন পার্সন শোনার জন্য। ইন দ্য মিন টাইম আপনারা 21 তারিখের মধ্যে পিটিশন গুলো বলতে আপনারা প্রত্যেক একটা পিটিশনে আপনারা ম্যাক্সিমাম 2 পেজের মধ্যেই হয়ে যাওয়া উচিত, 3 পেজও যেতে পারে আর কি। হাতে লেখেন কিংবা টাইপ করেন, দ্যাটস আপ টু ইউ, বাট 2 থেকে 3 পেজের মধ্যে। টপিক হবে একটাই, একটা এক্সপার্টি ডিক্রি ক্যান্সেলেশনের জন্য এবং মামলাটা পুনরায় শুনানির সুযোগ দেওয়ার জন্য। গ্রাউন্ড হবে হয় আপনি যেটা ফ্যাক্টের আলোকে যেটা আপনার পড়ে মনে হবে যে এইটাই অ্যাপ্রোপ্রিয়েট, সেই গ্রাউন্ডটাই নেবেন, যে সমন জারি হয়নি, অথবা আপনার নলেজ ছিল না, অথবা আপনি এখানে উপস্থিত হতে পারেননি, কোর্টে ছিলেন বটে কিন্তু আপনার আইনজীবী খেয়াল করেনি, বা তিনি অন্য জায়গায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি। অথবা এনি লজিক্যাল অ্যান্ড লিগ্যাল গ্রাউন্ড ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ। এবং এই ক্ষেত্রে আপনারা যারা ভালো মার্কস পেতে আগ্রহী, তারা যদি কোনো কেস ল সাজেস্ট করতে পারেন, রেফার করতে পারেন, আরো ভালো, তাহলে আপনারা জিনিসটা টোটালি ইফেক্টিভলি প্লেস করতে পারবেন। এরপরে আমি যদি আপনারা আমাকে টাইম জানানোর পর যদি আগামী সপ্তাহে শনিবার ছাড়া অন্য কোনো যে কোনো দিন আমরা ফিজিক্যালি ক্লাস করতে পারি, ইন দ্যাট কেস আমি আপনাদেরকে কোর্টে প্রেজেন্টেশনের আর্ট কি সেটা দেখাবো, যে কিভাবে আপনারা এই জিনিসটা কোর্টে প্লেস করবেন। সিভিল ম্যাটারে কিন্তু কিছুটা ভিন্নতা থাকে ক্রিমিনাল ম্যাটারে কোর্টে অ্যাপিয়ারেন্সের তুলনায়, সেটা আমরা দিয়ে দিব। সো বেসিক্যালি দিস ইজ দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন আসপেক্ট, এটা আপনারা দেখবেন। তারপরে হচ্ছে আপনাদের কুইজ, যেটা কুইজটাও আমি হয়তো নিয়ে নেব, এটা আগামী যে ক্লাসটা আমরা ইন পার্সন করতে যাচ্ছি এই শনিবারের পরে যে কোনো একটা সময়, সেখানে আমরা চেষ্টা করব আপনাদের একটা কুইজ নিয়ে নেওয়ার। কুইজের টপিক হবে হচ্ছে ইনস্ট্যান্ট, অর্থাৎ ওই ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করব, মূলত আমরা ওই ক্লাসে, আগামী ক্লাসে আমরা যখনই মিট করি, আমরা আলোচনা করব হচ্ছে প্লেইন্ট এবং অ্যামেন্ডমেন্ট অফ প্লেইন্ট এবং আরজি খারিজ, ক্যান্সেলেশন অফ প্লেইন্ট বা আরজি খারিজ, যেটাকে আমরা বলি। আপনি যখন একটা পিটিশন দিবেন, এই পিটিশনের মধ্যে কি কি জিনিস থাকতে হবে, পিটিশনের মধ্যে লিগ্যাল রিকোয়ারমেন্ট কি কি সেগুলো থাকবে, সেগুলো আমি ডিসকাস করব। কোনো কারণে যদি আপনার ভুল হয়ে গেলে তখন আপনি সেটাকে কিভাবে সমাধান করতে পারবেন, এই জিনিসটা কিন্তু তখন সেখানে আমরা চেষ্টা করব প্লেস করার, যে আসলে কোন কোন জায়গায় সমাধানটা আপনার জন্য গ্রহণযোগ্য হবে, কোন কোন পন্থায় আপনি সমাধানটা করতে পারবেন, কোন কোন পন্থায় আপনি সমাধান করতে পারবেন না। আর রিজেকশন অফ প্লেইন্ট, অর্থাৎ মামলাটা যে একেবারে শুরুতেই, এটা কিন্তু জবাব না, মনে রাখবেন রিজেকশন অফ প্লেইন্ট ইজ এ ডিফারেন্ট থিং।
যে আপনার আরজি খারিজের দরখাস্ত, একটা হচ্ছে যে আপনি জবাব দিবেন, রিটেন স্টেটমেন্ট। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, যে আপনার মামলাকে, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মামলাটার আমি জবাব দিচ্ছি, এটা একটা জিনিস। আর রিজেকশন অফ প্লেন্ট হচ্ছে মামলাটার কোনো মেরিটই নাই, অর্থাৎ এইখানে মামলা করার কোনো গ্রাউন্ড বা ক্ষেত্রই আসলে নাই। দ্যাট ইজ কল্ড রিজেকশন অফ প্লেন্ট। এখানে কিভাবে কোন কনটেক্সটে এটা আসে এটা আমরা ডিসকাস করার চেষ্টা করব। তো এই হচ্ছে রিয়ালিটি। আমি আসলে খুবই নিজের প্রতিও ইয়ে থাকে যে আপনাদেরকে এই জিনিসগুলো ইন পার্সন বলতে পারলে খুবই ভালো হতো, বাট আসলে আমার রিয়ালিটিটা একটু কঠিন, এই কারণে আপনাদের সাথে ইন পার্সন দেখা করার সুযোগটা কম হচ্ছে। বাট এই জন্য আমি আবারও বলছি, যদি কোনো বিষয়ে বুঝতে অস্পষ্টতা থাকে প্লিজ আমাকে গ্রুপে নক করবেন, আমি চেষ্টা করব এবং প্রয়োজন এটাকে আমরা আরো মেকআপ ক্লাস করবার মাধ্যমে যদি যতটুকু পারি, এবং যে মেটেরিয়াল গুলো আপনাদেরকে আমি দিচ্ছি এগুলো যদি আপনারা থরলি একটু পড়ে নেন, আই হোপ আপনারা প্র্যাকটিক্যাল আসপেক্ট অফ সিপিসি এবং সিভিল প্রসিজিওর এবং সিভিল অ্যাডভোকেসি এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর আমরা ইন পার্সন ক্লাস যখন করতে পারার সুযোগ পাবো তখন তো ডেফিনেটলি এটা আমরা চেষ্টা করব মেকআপ করার। তো আমি এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করতে পারেন আমাকে। স্যার স্যার দুইটা বিষয়। একটা হচ্ছে স্যার আপনি আমাদেরকে ওই যে সেমিস্টারের শুরুতে যে একটা শিট দিয়ে দিছিলেন আমরা সেমিস্টারে কি কি পড়বো, ওটাতে হুম টপিক হুম। অনুযায়ী ছিল, সেক্ষেত্রে আমরা স্যার কোন অর্ডারে আছে বা কোন রুলে আছে সেটা খুঁজে পেতে সুবিধা হতো। কিন্তু ওকে। এই গত ২ দিনের আলোচনাগুলো যেহেতু আমাদের সেকশন এবং অর্ডার ধরে হয় নাই, সেক্ষেত্রে আমাদের হুম। খুঁজে পেতে সমস্যা হচ্ছে স্যার। মানে আমি এটা তাহলে একটু যেটা করতে পারি, আমি হচ্ছে ওই প্রত্যেকটা ফেজের জন্য কোন অর্ডার এবং কোন সেকশন তুমি সেটা আমি একটা লিস্ট করে দিব, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ প্রত্যেকটা ফেজে ধরেন আপনার প্লেইন্টের জন্য কোন কোন অর্ডার বা কোন সেকশন, সামনের জন্য কোন অর্ডার কোন সেকশন, এটা আমি তাহলে দিতে পারি, তাহলে এটা হয়তো আপনাদের বুঝতে সহজ হবে। জি স্যার। এটা আমি একটা পাশাপাশি লিস্ট স্যার করে দিয়ে আমরা দিব আর কি। ফাইনালের জন্য কতটুকু পড়বো বা কোন জায়গাগুলো আমরা পড়বো এটা একটু স্যার স্পেসিফিক করে দিলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা, আমি অলরেডি এখনই বলে দিচ্ছি, ফাইনালের জন্য আমরা হয়তো ফুল যেটুকু আমি ইনিশিয়ালি দিয়েছিলাম তখন আমার একটা প্ল্যান ছিল, বাট সেটা তো আসলে আমরা পুরোটা কভার করতে পারছি না। আমরা মিডে যতটুকু পড়েছি, প্রথম বিষয় হচ্ছে যে মিড টার্মে যে টপিকগুলো আমরা কভার করছি সেগুলো ফাইনালে আসবে না, এক নাম্বার। ২ নাম্বার হচ্ছে ফাইনালে আপনাদের একটা প্রশ্ন অবশ্যই থাকবে রিগার্ডিং জেনারেল স্টেপস অফ সিভিল প্রসিজিওর, সেটা যে ফর্মেই থাক, জেনারেল ফর্মে আসতে পারে, কোনো একটা কেসের ফর্মে আসতে পারে, প্রবলেমিক হিসেবে আসতে পারে, যে একটা ক্রোনোলজিক্যাল ডেসক্রিপশন অফ অল স্টেপস ইন এ সিভিল কোর্ট কেস, অর্থাৎ সমন ইস্যু থেকে শুরু করে, ফাইলিং থেকে শুরু করে, একদম জাজমেন্ট ডিগ্রি এক্সিকিউশন পর্যন্ত, এটা কোন কোন স্টেপস আছে, কি কি স্টেপস, কোনটার পরে কি, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা ইস্যু থাকবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইস্যুয়েন্স অফ সমন। সমন ইস্যু করার ক্ষেত্রে কি কি বিষয়, কোথায় কিভাবে সমন ইস্যু করতে হয়, সমন যদি না পাওয়া যায় তাহলে কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা আপনারা একটু ভালো করে দেখবেন। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেটা আমরা আজকে একটু আলোচনা করলাম, টাচ করলাম, আমি আপনাদেরকে রুল 9 এর কথা, অর্ডার 9 এর কথা বলেছি। অর্ডার 9 এর রুল 1 থেকে রুল 10-12 পর্যন্ত, এটিও আমি আপনাদেরকে এই কাল পরশুর মধ্যেই যখন একটা সিরিয়াল ওয়াইজ দিয়ে দিব তখন আপনারা দেখতে পাবেন যে কোন টপিকে বা কোন ফেজে, ধরেন আপনি সমন ইস্যুতে আছেন, সমনের জন্য কোন কোন অর্ডারটা দিবেন সেটা আপনারা নিয়ে নিতে পারবেন, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে যেটা বললাম, প্লেইন্ট, অ্যামেন্ডমেন্ট অফ প্লেইন্ট এবং রিজেকশন অফ প্লেইন্ট, এই জিনিসটা আমরা কভার করব আগামী ক্লাসে ইনশাল্লাহ। প্লেইন্ট কি, কিভাবে প্লেইন্ট হবে, অ্যামেন্ডমেন্ট অফ প্লেইন্ট কি, রিজেকশন অফ প্লেইন্ট কি, রিটেন স্টেটমেন্ট কি, এই চারটা জিনিস মোটা দাগে। এটা অর্ডার 6 এবং অর্ডার 7 অফ সিপিসি, এটা আপনারা টাচ করলেই হয়ে যাবে। তারপরও কোন কোন রুল আমাদের জন্য রিলেভেন্ট সেটাও আমি মার্ক করে রাখবো। আর এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে হিয়ারিং এবং জাজমেন্ট। যদিও জাজমেন্ট এবং ডিক্রি ডেফিনিশনটা আমরা মিড টার্মে পড়েছি, কিন্তু আমরা এখানে টাচ করব হচ্ছে যে কনক্লুডিং পার্ট, একটা কেস শেষ হওয়ার ক্ষেত্রে কি কিভাবে শেষ হয়, সাক্ষ্য প্রমাণ হয়, হিয়ারিং হয় এবং এরপরে জাজমেন্ট এবং ডিক্রিতে চলে যায়। এই তিনটা চারটা জিনিস আমরা কভার করব মোটা দাগে। এই কয়েকটা টপিক, যে চারটা বললাম, এই চারটা টপিকে আমরা চেষ্টা থাকবো। আবারও আমি রিক্যাপ করি। প্রথমে হচ্ছে ফুল স্টেপস অফ আ সিভিল কেস, একটা দেওয়ানি মামলার জীবনচক্র।
একেবারে ফাইলিং ফেজ থেকে শুরু করে আপনার এক্সিকিউশন বা জাজমেন্ট এবং এক্সিকিউশন অফ ডিক্রি পর্যন্ত। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সমন, ইস্যুয়েন্স অফ সামন। নাম্বার থ্রি হচ্ছে যেটা আমরা আজকে পড়লাম, অ্যাপিয়ারেন্স অফ পার্টিস। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স অফ পার্টিস। নাম্বার ফোর হচ্ছে যেটা আগামী ক্লাসে আমরা দেখবো, ওই পিটিশন, রিজেকশন অফ প্লেইন্ট, রিজেকশন অফ প্লেইন্ট, অ্যামেন্ডমেন্ট অফ প্লেইন্ট, এই বিষয়গুলো। আর লাস্টলি হচ্ছে হিয়ারিং এবং এক্সামিনেশন অফ এভিডেন্স ইত্যাদি ইত্যাদি, যেটা হচ্ছে লাস্ট এবং ফাইনাল ফেজ অফ দ্য সিভিল সুট। এই টপিকগুলোতে আপনাদের আমরা যেভাবে প্রশ্ন করি ইউজুয়ালি প্রবলেম বেসড কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ কোনো একটা ফ্যাকচুয়াল সিনারিও দেওয়া থাকবে, আপনাকে বলা হবে যে আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাডভাইস করেন, তো আপনি সেইভাবে হচ্ছে প্রয়োজনীয় সেকশন এবং রুলস এর আলোকে অ্যাডভাইস করবেন। দ্যাট শুড বি ইট। ক্লিয়ার হয়েছে? জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয়, ওকে, জি প্লিজ। স্যার অর্ডার একের হচ্ছে রুল নাম্বার একে, যে ক্ষেত্রে আমরা জানি যে পক্ষ কারা কারা হতে পারবে, বাদী। তো সেখানে একটা জায়গাতে বলা হচ্ছে যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো কাজের সম্পর্কে যৌথভাবে একই প্রতিকার পাওয়ার অধিকারী, তাহাদের একজন যদি উক্ত প্রতিকার কার্যকর করার জন্য মোকদ্দমা করতে চায়, তাহলে উপযুক্ত ব্যবস্থা হলো সে অন্যান্য ব্যক্তিগণকে মোকদ্দমার সহবাদী করবে। যদি তারা অস্বীকার করে, তবে তাহাদিকে অবশ্যই বিবাদী শ্রেণীভুক্ত করবে। এই জায়গাটাতে স্যার, মানে যদি তারা রাজি না হয় ওকে, বাদী হতে, তাহলে বিবাদী করবে বলতে কি ওকে, বোঝাচ্ছে? ভেরি গুড। এটার একটা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, ধরেন আপনারা ছয় ভাই বোন, কথার কথা আমি ধরে নিচ্ছি। আপনার বাবা একটা বাড়ি রেখে গেছেন। আপনারা এজমালি সম্পত্তি নিশ্চয়ই বোঝেন, এজমালি মানে হচ্ছে কমন প্রপার্টি, তাই না? জি স্যার। কিন্তু একটা পর্যায়ে এসে আপনার যিনি মেজো ভাই, তার মনে হচ্ছে যে তিনি আসলে বাংলাদেশে থাকতে পারছেন না, তিনি বিদেশে চলে যাবেন। তাহলে তার টাকা দরকার, তিনি কি করবেন? তিনি তিনি ভাবতেছেন যে আমার বাবা যে আমাদেরকে বাড়িটা দিয়ে গেছে, এটাতে আমার যে অংশটুকু আছে, এই অংশটুকু আমি বিক্রি করে আমি দেশের বাইরে চলে যাব। তখন তিনি কি করলেন? তিনি সবার সাথে রিকোয়েস্ট করলেন যে আমরা এটা নিয়ে একটা আলোচনা করি, আমার বাবার একটা যেহেতু প্রপার্টি আছে, এই প্রপার্টিটা আমরা ভাগ বাটোয়ারা করে নিজেদের মধ্যে ভাগ করে নিই। তিনজন রাজি হলেন ভাগ বাটোয়ারা করতে, বাকি তিনজন রাজি হলেন না। দুইটা সিনারিও আছে, তিনজন রাজি হলেন, তিনজন রাজি হলেন না। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন, সহজ। এই তিনজন তখন ওই তিনজনের বিরুদ্ধে বাটোয়ারা মামলা করবেন। এখানে কিন্তু কোনো মানে গেইন লুসের বিষয় নাই, যে আমি পুরো বাড়িটা নিয়ে নিচ্ছি, তোমরা কিছুই পাবা না, ইত্যাদি ইত্যাদি। বাটোয়ারা মামলার ফলাফল হচ্ছে যে এখানে একটা কোর্ট একটা পার্টিশন করে দিবে, হ্যাঁ এই মামলার এই জমির মালিক আপনারা, এবং এখানে আপনি বড় ভাই আপনি এই পাবেন, ছোট ভাই এই পাবেন, মেজো ভাই এই পাবেন, ছোট বোন এই পাবেন, বড় বোন এই পাবেন, ইত্যাদি ইত্যাদি। এবং আপনাদের মনে আছে, আপনারা পরীক্ষায় তো লিখেছেন বা কুইজে দিয়েছেন অলরেডি, যে বাটোয়ারা বা পার্টিশন সুটে কি হয়, প্রথমে একটা প্রিলিমিনারি ডিক্রি হয় এবং এরপরে কোর্ট তখন আরেকটা ফাইনাল ডিক্রি দেয়। সো দ্যাট ইজ ওয়ান আসপেক্ট। দু নম্বর আসপেক্ট হচ্ছে, এই যে মেজো ভাই তিনি কি করলেন, তিনি তার এই জমিটা পার্টিশনের জন্য তার ভাই বোনরা কেউই রাজি হচ্ছেন না। অর্থাৎ তারা বলছেন না, এটা এজমালি সম্পত্তি, এজমালি এটা এজমালিই থাকবে, এখানে কিন্তু অন্য কোনো কাউকে এটা দেওয়ার সুযোগ নাই। তখন কি করলেন তিনি? তিনি নিজের মতো করে একটা কোনায় তিনি নিজে নিজে হিসাব করে একটা পার্টিশন বের করলেন, যে আমরা ছয় ভাই বোন, এই বাড়িটা হচ্ছে 6 কাঠা, তাহলে আমার ভাগ্যে 1 কাঠা পড়বে, অথবা 1.5 কাঠা আমার ভাগ্যে পড়বে। ঠিক আছে, ওই কোনা থেকে 1.5 কাঠা আমি আমার যে প্রতিবেশী মিস্টার এক্স ওয়াই জেড আছেন, প্রতিবেশীকে আমি বিক্রি করে দিলাম। তিনি কি করলেন? তিনি প্রতিবেশীকে এটা বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর প্রতিবেশী যখন দখল নিতে আসছেন, তখন হচ্ছে বাকি সকল ভাই বোন তাকে বাধা দিচ্ছেন, যে না, এটা এখানে দখল করার সুযোগ নেই, এটা আমাদের জমি, ইত্যাদি ইত্যাদি। তখন একটা মামলা হয়ে গেল। তখন কিন্তু এই যে ভাই, তিনি নিজে একটা ফ্যামিলির সদস্য হিসেবে তিনি মামলাটা তিনি জমিটা বিক্রি করেছেন, কিন্তু প্রতিবেশী যখন মামলা করবেন, তখন তিনি কি করবেন? তিনি কি শুধু যে ভাই তাকে বিক্রি করেছেন তার বিরুদ্ধে মামলা করবেন, নাকি বাকি সকলের বিরুদ্ধে মামলা করবেন? আপনাদের কি মনে হয়?
তিনি কিন্তু পুরো 6 জনের বিরুদ্ধেই মামলা করবেন। অর্থাৎ এখানে একজনের স্বার্থ সংরক্ষণ বা লঙ্ঘনের জন্য বাকি 5 জন ইনভলভ হয়ে যাচ্ছে। হাউএভার, যেহেতু এখানে 6 জনের কমন স্বার্থ জড়িত হয়ে যাচ্ছে, তাই মামলা করতে হলে 6 জনের বিরুদ্ধে মামলা করতে হবে। আপনারা কমন সেন্সে বলতে পারেন যে জমি বিক্রি করলো মেজো ভাই, সে প্রতিবেশীকে বিক্রি করলো। প্রতিবেশী তো আসলে মেজো ভাইকে বিরুদ্ধে জমি বিক্রি করবে, মামলা করা উচিত যে তুমি আমাকে ভেজালে জমি বিক্রি করছো, তুমি আমাকে দখল বুঝায় দাও। কিন্তু তিনি না করে তিনি কি করতে হবে, তাকে যেহেতু এটা একটা আনডিভাইডেড প্রপার্টি, তাকে 6 জনের বিরুদ্ধে মামলা করতে হবে। এটা অ্যানাদার আসপেক্ট। 3 নাম্বার আসপেক্ট যেটা যেটা মোর প্র্যাকটিক্যাল হয়, ইউজুয়ালি পার্টিশন স্যুট কিভাবে হয়। পার্টিশন স্যুটের ফরম্যাটটাই হচ্ছে যে এখানে তো কোর্টের একটা ডিসক্রিশন বা কোর্টের একটা সিদ্ধান্ত প্রয়োজন হয়। সুতরাং যদি তাদের মধ্যে, ভাই বোনদের মধ্যে কোনো ধরনের ডিসপিউট নাও থাকে, কোনো ধরনের ডিসপিউট যদি একেবারেই না থাকে যে না আমরা এটা একটা শান্তিপূর্ণভাবে আদালতের মাধ্যমে মীমাংসা করতে চাই নিজেদের ভিত্তিতে, নিজেদের মধ্যে মতামতের ভিত্তিতে, তখন দেখা যায় যিনি বড় ভাই তিনি বাদী হয়ে তার 5 ভাই বোনের বিরুদ্ধে মামলাটা করেন। এটা কিন্তু আবারও বলছি শত্রুতাপূর্ণ মামলা না। কিন্তু যেহেতু একটা পার্টিশন সুটে কোর্টের ইন্টারভিন করার ক্ষেত্রে বাদী এবং বিবাদী দুজনেরই প্রয়োজন হয়, তখন বড় ভাই বাকি 5 জনের বিরুদ্ধে মামলা করেন এবং মামলাটা যখন সমন টমন হয়ে যায় তখন তারা নিজের একটা সেটেলমেন্টে চলে আসেন। তারা একটা সোলেনামা করেন। সোলেনামা সম্ভবত আমি আপনাদেরকে বলেছিলাম এর আগের ক্লাসে। নিজেদের মধ্যেও যে এডিআর এর মাধ্যমে যেটা নিষ্পত্তি হয় ওই টাইপের একটা বিষয় এখানে সোলেনামা হয়। তারা নিজেরাই একটা জিনিস নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে, এটা কিন্তু একটা সাজানো গেমের মতো অনেকটা। তারা কিন্তু একজন অপরজনের বিরুদ্ধে শত্রুতা নিয়ে বা বিরোধ নিয়ে মামলা করছেন না, তারা মামলা করছেন জাস্ট লিগাল প্রসিডিউরটাকে স্যাটিসফাই করবার জন্য। তো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু সমসাময়িক বিষয়ে থাকলেও অন্য সকলকে তারা পার্টিতে বিবাদী করতে বাধ্য হন। ক্লিয়ার হয়েছে কিছুটা? জি স্যার। ওকে ওকে, এরপরে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি ওই মেটেরিয়াল গুলো যেগুলো দিয়েছি এগুলো আপনারা একটু চোখ বুলিয়ে নিতে পারেন, এবং হচ্ছে নেক্সট আমি মেটেরিয়ালটা দিচ্ছি সেটাতেও আপনারা দেখতে পারেন। প্লাস যেই কেসের উপরে আপনারা আপনাদের পিটিশনটা লিখবেন, পিটিশন ফর ক্যান্সেলেশন অফ এক্স পার্টি ডিক্রি, সেটার প্রবলেম এবং একটা স্যাম্পল পিটিশন আমি 2 পাতার একটা পিটিশন আমি দিয়ে দেব। সেটার ভিত্তিতে আপনারা আগামী 21 তারিখের মধ্যে হচ্ছে এই গ্রুপেই পিডিএফ আকারে দিবেন। কাইন্ডলি প্লিজ আমাকে পার্সোনালি কেউ মেসেজ বা ইমেইলে দিয়েন না, তাহলে হারিয়ে যাবে। এই গ্রুপেই পিডিএফ আকারে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দিবেন, এবং পরবর্তী ক্লাসে আমরা এটার শুনানির মাধ্যমে, অর্থাৎ এটা কোর্টে কিভাবে প্রডিউস করা যায়, আপনারা অনেকেই মুট কোর্ট করে থাকেন, যারা করে থাকেন তাদের তো আইডিয়া আছেই, যাদের নাই তাদের জন্য কোনো সমস্যা নেই। আমরা আপনাদের একটা রিহার্সেল বা ট্রেনিং এর ব্যবস্থা চেষ্টা করব আমি শিখিয়ে দেবার। সেটাই আপনারা মূলত মোটা দাগে প্রেজেন্ট করবেন যে কেন আপনাকে এই এক্সপার্টি ডিগ্রি থেকে ক্যান্সেল করে আপনাকে শুনানি বা আপনার মামলা স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগটা দিতে হবে। এই বিষয়টা আমরা চেষ্টা করব অ্যাড্রেস করবার। তো আর যদি কোনো ফার্দার প্রশ্ন না থাকে আমরা আজকে শেষ করতে পারি। আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনারা যারা যারা ক্লাসে আছেন আজকে। তো আই হোপ আপনারা নেক্সট ক্লাসে আমরা ইন পার্সন যদি দেখা করতে পারি খুবই ভালো হয়। এই জন্য আবারও বলছি যে আপনারা শনিবার ছাড়া কোন সময় আমরা ক্লাসের স্লট পেতে পারি এটা একটু আপনার নিজেদের মধ্যে আলোচনা করে প্লাস অফিসের সাথে কথা বলে একটু আমাকে জানাবেন, তাহলে সেই মোতাবেক আমি আমার শিডিউলটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। শনিবারে আপনাদের ক্লাসের যে রেগুলার টাইমটা, এই টাইমে আমাদের হচ্ছে ট্রায়ালের প্রিপারেশন নিতে হয়, তো এই কারণে আমার জন্য আসাটা খুব কঠিন হয়ে যায়। দ্যাট ইজ মাই ডিফিকাল্টি। এটা একটা বিষয়। এবং আবারও বলছি সিপিসি যেহেতু আমরা খুব প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা হচ্ছে যদি পড়ে নেন, পড়ে নিয়ে তারপর কোনো বিষয় অস্পষ্ট থাকলে আমাকে প্রশ্ন করলে আমি চেষ্টা করবো সেটা ক্লারিফাই করার। বাট আই বিলিভ যদি আমরা আমাদের মতো করে শেষ করতে পারি, কোর্টে গিয়ে অন্তত সিভিল ম্যাটারে আপনাদের
প্রাথমিক যে ডিফিকাল্টিস গুলো আমাদেরকে ফেস করতে হয়েছে এগুলো ফেস করতে হবে না, একটা মোটামুটি ধারণা আপনাদের থাকবে। এরপর এটা তো আসলে সারা জীবন লাইফ লং শেখানোর একটা বিষয়, সেটা অ্যাজ ইউজুয়াল সেটা আমরা শিখবো। বাট এনিওয়েজ, যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করব, এবং আমাকে কাইন্ডলি জানাবেন যে কবে। আর এই শনিবারে আমি আগেই বলে রাখছি যে এই শনিবারে আসলে আমরা ইন পার্সন যে ক্লাসটা সেটা নিতে পারছি না। ইন দ্যাট কেস আপনারা যদি এগ্রি করেন শনিবার রাতে আমরা সেম এরকম টাইমে অনলাইন ক্লাস নিয়ে ফেলতে পারি, এবং একই সাথে আমরা এই সপ্তাহেই অর্থাৎ কামিং উইকে কোন সময় আমরা ইন পার্সন ক্লাস নিতে পারি আমাকে একটা স্লট যদি আপনারা বলেন, আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাকোমোডেট। ওকে স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ভাই এই যে কটা দিব তোরা কি ক্লাস বাদ দিয়ে ঘুমাচ্ছিস নাকি?